আমার হাজব্যান্ডের সাথে কিন্তু আমার সালসা ক্লাসে পরিচয়, অ্যান্ড নাও উই আর ম্যারিড। বেঁচে থাকার লক্ষ্য হিসেবে এটা একদম শেষ জায়গা হিসেবে আঁকড়ে ধরেছে। খুব গিটার শেখার ইচ্ছা ছিল, বাবা পারমিশন দেয়নি, ছেলে নষ্ট হয়ে যাবে। ছবি আঁকতে ইচ্ছা ছিল, দাদি বলেছে ছবি আঁকা পাপ। মনোজগতে কিন্তু নাচের একটি বিশাল ভূমিকা আছে এবং যেটা নিয়ে গুটি কয়েক মানুষ কাজ করেছেন, এর মধ্যে একজন আছেন অর্থী আহমেদ। সম্প্রতি সময়ে 21শে পদকের তালিকা ঘোষণা করা হয়েছে এবং চমক হিসেবে আবির্ভূত হয়েছেন অর্থী আহমেদ। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট এবং একজন ইয়াং স্টার বলা যেতে পারে তাকে, যিনি নৃত্যকলা দিয়ে, নাচ দিয়ে মনের জগতে প্রবেশ করে আসলে একটা রেভলিউশন আমি বলবো যে ঘটাতে চাচ্ছেন। আমরা এখন কথা বলবো অর্থী আহমেদ আপুর সাথে। আপু কেমন আছেন? আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। 21শে পদক যেটা নামটা ঘোষিত হলো এই গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে, সেইখানে আপনার নামটা এসেছে। এটা ডিক্লারেশন আসার পরে আপনার অনুভূতি কিভাবে জানতে চাইলেন সেটা যদি বলতেন। খুবই অবাক হয়েছি, এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, যেহেতু আগে থেকে একদমই জানতাম না। যখন ফেসবুক আর সব জায়গা থেকে বন্ধুরা জানানো শুরু করলো, এখন সবার এত ভালোবাসা পাচ্ছি, সবার এত অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, খুবই ভালো লাগছে। মনে হচ্ছে দায়িত্ব আরও অনেক বেড়ে গেল, আরও ভালো কাজ করতে হবে, আরও ভালো কাজ করে মানুষের মন জয় করতে হবে। আমার মা আমাকে নাচ শেখানো শুরু করে অনেক ছোটোবেলায়, ছায়ানটে। পাশাপাশি আরও অনেক কিছু শিখেছিলাম, খুব একটা ভালো পারি নাই। আরেকটু বড় হতে হতে নাচকে যখন বুঝতে শিখেছি, তখন নাচকে ভালোবাসতে শিখেছি এবং একদম খুব ছোটোবেলা থেকেই জানতাম যে আমি নাচ নিয়েই কাজ করব। সেই জায়গা থেকেই আসলে নাচ নিয়ে পড়াশোনা, আমার অনার্স নাচে, আমার মাস্টার্স নাচে। আমি নাচের উপর টিচার্স ট্রেনিং করেছি, দীর্ঘ সময় সাধনার সাথে কাজ করেছি, প্রায় 20 বছর দেশে এবং বিদেশে বাংলাদেশকে বিভিন্ন ফেস্টিভ্যালে আমি রিপ্রেজেন্ট করেছি। এবং আমি যখন দেশে ফেরত আসি, তখন আমি মোটামুটি জানতাম যে আমি মূলধারার কাজ থেকে অনেকটা বেরিয়ে এসে কাজ করতে চাই। সেই জায়গা থেকেই আসলে কোভিডের সময় বড়দের নাচ শেখানোর ভাবনাটা আসে, কারণ অনেকে আমাকে ফেরার পর থেকে বলছিল যে ছোটোবেলায় নাচ শিখতো, নাচ শিখতে ইচ্ছা করতো, কোথায় গিয়ে নাচ শিখবে বুঝতে পারছে না, বাচ্চাদের সাথে নাচ শিখতে হেজিটেশন হয়। তো এমন যদি একটা জায়গা থাকতো, একটা নন জাজমেন্টাল স্পেস, যেখানে গিয়ে একটু ওরা ভালো লাগার জন্য নাচি, তো সেইখান থেকেই আমার মনে হয় যে বড়দের জন্য একটা আলাদা কারিকুলাম তৈরি করে বড়দের নাচ শেখানো উচিত। এবং সেইখান থেকে আসলে আমার অ্যাডাল্ট বিগিনার্স কোর্সের যাত্রা শুরু, যেখানে আজ পর্যন্ত প্রায় 750 অ্যাডাল্ট বিগিনার্স স্টুডেন্টস নাচ শিখেছেন, যারা বিভিন্ন প্রফেশনে, কেউ ব্যাংকার, কেউ ডক্টর, ইঞ্জিনিয়ার, কেউ পাইলট, কেউ উদ্যোক্তা, বিভিন্ন প্রফেশনের নারী পুরুষ, বিভিন্ন ধর্মের, বিভিন্ন জেন্ডারের মানুষজন নাচ শিখে। এবং আমরা সবাই মিলে চেষ্টা করি খুবই নন জাজমেন্টাল একটা স্পেস মেনটেন করতে, যেখানে কে একটু মোটা, কে একটু খারাপ নাচ পারে, কে এগুলো নিয়ে কাউকে জাজ করা হয় না। এরকম একটা স্পেস আমরা তৈরি করার চেষ্টা করেছি এবং এটা আমার একার এফার্ট না, আমার স্টুডেন্টদেরও এফার্ট যে আমরা এই পরিবেশটা মেনটেন করতে পেরেছি, যেখানে সবাই নিজের মতো করে এসে ভালো থাকার জন্য নাচটাকে শিখতে পারে। এবং আমরা গত 3 বছরে প্রায় 8টা প্রোডাকশন করেছি, যে প্রোডাকশনগুলোতে দর্শকের অনেক সাড়া পেয়েছি, সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করছে। বাট অ্যাট দ্য সেম টাইম বড়দের 50 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব মানুষজন মঞ্চে উঠে নাচবে এবং ভালো নাচবে, এই কনসেপ্টের সাথে তো আমরা আসলে খুব একটা পরিচিত না, তাই না? তো এটা মানুষের হজম করতে আসলে সময় লেগেছে, এটার অ্যাকসেপ্টেন্স আনতে আমাদের সোসাইটিতে অনেক খাটতে হয়েছে, আমাদেরকে অনেক সাহস নিয়ে কাজ করতে হয়েছে। আমরা জানতাম অনেক কিছু, অনেক সমালোচনা হবে জেনেও আমরা পদক্ষেপগুলো নিয়েছি। এবং অনেকেই আমাকে মানা করেছে, বলেছে যে না, তোমার সোলোইস্ট হওয়া উচিত, তুমি নিজের পারফরমেন্সের দিকে ফোকাস করো। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ভালো পারফরমেন্স আসলে আমাদের দেশে অনেকেই করে, ভালো পারফর্মারের আমাদের দেশে অভাব নেই। আমাদের দেশে এমন এক কাজ করা উচিত যেখানে এই যে একটা ব্যারিয়ার, শুধুমাত্র একটা ডান্স ফর্মের মতো একটা জিনিস একটা এলিটিস্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যারা ব্লেসড, যারা ছোটবেলা থেকে নাচ শেখার সুযোগ পেয়েছে, প্রিভিলেজড, ফ্যামিলি সাপোর্টটা পেয়েছে, এক্সপোজারটা পেয়েছে, শুধুমাত্র তারাই নাচবে। নাচ কেন ভালো থাকার একটা মাধ্যম হবে না? তো সেই জায়গা থেকেই একরকম যুদ্ধ করেই
আমরা এতগুলো কাজ করেছি এবং ভবিষ্যতে চেষ্টা করবো আরো অনেক অনেক কাজ করতে। আমরা যখন প্রথম অ্যাডাল্ট বিগিনার শুরু করি এবং আমরা খুব ছোট করে চিন্তা করি যে আমরা প্রোডাকশনস করব, তখনই প্রশ্নটা চলে আসে যে প্রোডাকশনে কারা নাচবে। তো তাহলে যে কোনো ভালো প্রোডাকশনে কি হয় যে বেছে বেছে যারা ক্লাসে ভালো করবে তাদেরকে নিয়ে আমরা নাচ করাবো। কিন্তু ওই জায়গায় আমার মনে হওয়া শুরু করলো যে আমার গোল তো একটা পারফেক্ট প্রোডাকশন না। আমার গোল হলো এই যে ওদের ছোটবেলার স্বপ্ন পূরণ হচ্ছে, এই স্বপ্ন পূরণটাকে একটা ফেস্টিভ্যালের মতো করে সেলিব্রেট করা। যে আমরা এত বছর নাচ শিখেছি, আমরা এই প্রোডাকশনটার জন্য নাচ শিখছি বা এই প্রোডাকশনের জন্য আমরা রিহার্সালস করছি, এটা আমাদের একটা উৎসবের জায়গা। তো আমার মনে হলো উৎসব থেকে তো আসলে কাউকে বাদ দেওয়া যায় না। এবং আমাদের প্রোডাকশনস যারা দেখতে এসেছে তারা তো জানে যে ওরা বড়দের নাচ দেখতেই আসছে, তো ওরা আসে আসলে খুবই কম এক্সপেকটেশনস নিয়ে, সব কিছু জেনে। কিন্তু ওরা যখন প্রোডাকশন থেকে বের হয়, যা আরও এক্সপেক্ট করেছিল তার থেকে অনেক ভালো তারা দেখে, তাদের মনটা ভরে যায়। আমাদের অনেক অডিয়েন্স যখন আমি দেখি যে প্রোডাকশন শেষে তারা কাঁদছে, কারণ তারা রিলেট করতে পারে তাদের সাথে যে আমিও ছোটোবেলায় কিছু না কিছু শিখতে চেয়েছিলাম, হয়তো ফ্যামিলি সাপোর্ট করেনি, হয়তো ভালো টিচার আশেপাশে পায় না, অনেকে তো অনেক ধরনের স্টোরিজ থাকে। তো ওই জায়গা থেকেই আস্তে আস্তে আমরা আমাদের প্রোডাকশনসগুলোর ফরম্যাট এরকম করে ফেলি যেখানে কোনো সিলেকশন প্রসেস থাকবে না, এখানে কোনো বাছাই পর্ব হবে না। রেগুলার ক্লাস করলে, মন দিয়ে নাচটা শিখলে প্রোডাকশনে নাচ করতে পারবে। তো সেই জায়গা থেকেই আসলে আমাদের প্রোডাকশনগুলো এত অর্গ্যানিক এবং এত মন ছুঁয়ে যায় মানুষের, কারণ এটা অনেক বেশি রিলেটেবল তাদের কাছে। আমি দেশে ফেরত আসার পরপরই তো কোভিড শুরু হয়। এর আগেও তো আমি তো মঞ্চে দেশে বিদেশে পারফর্ম করছি অনেক বছর ধরে। আমার নিজের জীবনে দেখেছি আমার সব কঠিন সময়গুলো আমার পার করতে সহজ হয়েছে নাচের জন্য। আমার নাচের আইডিওলজির কারণে আমার অনেক কিছু বুঝতে, অনেক কিছু মানুষকে বুঝতে, পরিস্থিতি বুঝতে, নিজেকে সামলাতে আমাকে সাহায্য করেছিল নাচ, একটা আর্ট ফর্ম। এবং আমি এটা অনেক ছোটবেলা থেকে রিয়েলাইজ করেছি আসলে যে কোনো মানুষকে ভালো রাখার জন্য আসলে শিল্পচর্চা প্রয়োজন। খুব সহজ করে যদি বলতে চাই যে আমরা যখন রাস্তায় বের হই, বিশেষ করে আমরা নারীরা বাংলাদেশের রাস্তায় বের হই, আমাদের চিন্তা ভাবনার মেজরিটি কিন্তু থাকে আমরা সেফলি বাসায় পৌঁছাতে পারবো কিনা। যেই চিন্তাটা কিন্তু আমার অপোজিট জেন্ডারকে ভাবতে হচ্ছে না। এর পাশাপাশি একটা নারীকে নিজের কর্মক্ষেত্র হোক, পরিবার হোক, সব জায়গায় একটু আলাদা করে সবসময় নিজেকে প্রমাণ করতে হয়। তারপর হয় কি, এত প্রেশারের মধ্যে আর নিজের আসলে কি ভালো লাগতো বা কি করার ইচ্ছা ছিল সেটা নারীরা একসময় ভুলে যায়। তখন মনে হয় যে আচ্ছা ঠিক আছে, এটাই আমার জীবন, এভাবেই আমাকে বেঁচে থাকতে হবে। সেই জায়গা থেকে যখন কেউ নাচ শেখা শুরু করে, আমি তো আমার স্টুডেন্টদের গ্রোথটা দেখতে পাই। নাচটা শেখা শুরু করে এবং তারা যখন প্রোডাকশনে গিয়ে বা প্রোগ্রামে গিয়ে 1-1.5 বছর পর একদম মন খুলে প্রজাপতির মতো নাচে, এই যে ওদের আত্মবিশ্বাসটা, এই বয়সে এসেও তারা নতুন কিছু শিখে ভালো করতে পারবে এবং দর্শক তাদেরকে ভালো বলবে, এই ব্যাপারটা ওদের মানুষ হিসেবে এমনভাবে চেঞ্জ করে দেয়। এইটা দেখার যে আনন্দ, এই আনন্দটা থেকেই আসলে আমার এটা আরও কন্টিনিউ করা। এবং এই আনন্দটা আমি শেখাতে গিয়ে অনুভব করি, যারা শেখে তারা অনুভব করে, এবং যারা দেখে, যারা দর্শক প্রোডাকশনে আসে তারাও ইকুয়ালি এটা ফিল করে। এতগুলো মানুষের মন ভালো করছে কিন্তু একটা মাধ্যম, নাচ। এই নাচটা আমি চাই যে সবাই লাইফস্টাইলের অংশ হিসেবে করুক। শুধুমাত্র আমি প্রিভিলেজড, আমি এক্সপোজার ছোটবেলা থেকে সাপোর্টটা পেয়েছি বলে আমি নাচটা করতে পারবো এরকম না। সবাইকে খুব ভালো নাচতে হবে তা তো না, পুরস্কার পাওয়ার জন্য নাচতে হবে তা তো না, ভালো থাকার জন্য তো নাচ করা যায়। এই আইডিয়াটা স্প্রেড করা আমার লক্ষ্য।
যখন নতুন কোনো স্টুডেন্ট আসে প্রথমেই তো তাদের সাথে খুব একটা ক্লোজ সম্পর্ক হয় না, কিন্তু যখন আস্তে আস্তে সময় যায় আমিও তাদেরকে ভালো মতো জানতে শুরু করি, তারাও আমাকে ভালো মতো জানতে শুরু করে। তখন তারা অনেক পার্সোনাল স্টোরিজ শেয়ার করে, অনেক হ্যারাসমেন্ট, অনেক চাইল্ডহুড ট্রমা, অনেক ডোমেস্টিক ভায়োলেন্স। আমি শুধু নারীদের কথা বলবো না, সেটা পুরুষ স্টুডেন্টদের ক্ষেত্রেও হয়, থার্ড জেন্ডার স্টুডেন্টদের ক্ষেত্রেও হয়, সবার ক্ষেত্রেই হয়। অনেক ধরনের ট্রমা থেকে তারা বেঁচে থাকার লক্ষ্য হিসেবে এটা একদম শেষ জায়গা হিসেবে আঁকড়ে ধরেছে। এবং তাদের যেটা বলছিলাম যে তাদের যখন নতুন কিছু করতে পারার কনফিডেন্সটা হয় তখন তাদের জীবনধারার চিন্তাটা পাল্টে যায়। আমি নাম বলবো না, আমার এক স্টুডেন্টের কথা বলি। উনি অনেক সুইসাইডাল ছিলেন। উনি রিটায়ারমেন্টের পরে, ওনার ছেলে মেয়ে বাইরে থাকে, হাজব্যান্ড বেঁচে নেই, উনি অনেক সুইসাইডাল ছিলেন। এবং একটা সময় ওনার মনে হওয়া শুরু করে যে উনি বেঁচে আছেন, রিসোর্সেস নষ্ট করছেন, উনি বেঁচে আছেন বলে খাবারগুলো নষ্ট হচ্ছে, বাতাস নষ্ট হচ্ছে। তো মেন্টাল স্টেট একটা মানুষের কতটা খারাপ অবস্থায় গেলে তিনি মনে করেন যে তিনি বেঁচে আছেন বলে মানুষের ক্ষতি হচ্ছে। সেইখান থেকে তিনি এসে নাচটা শেখা শুরু করেন এবং কিছুদিন শেখার পর উনি যখন একটু কনফিডেন্স পাওয়া শুরু করেন তখন উনি বলেন যে আমি এখন একজন নৃত্যশিল্পী হব, এটা আমার গোল, আমি গিভ আপ করতে পারবো না। এবং তারপর উনি আর কখনো কোনো ধরনের সেলফ হার্মের অ্যাটেম্পট নেয়নি এবং উনি শিখে যাচ্ছেন। ওনার বয়স কিন্তু অনেক, কিন্তু ওনার এই বয়সে এসে ওনার গোল আমি একজন ভালো শিল্পী হব। এই চেঞ্জেসগুলো না আমাদের সবার চোখে দেখা, শুধু আমার কেন, আমাদের বাকি সবার স্টুডেন্টদের এই জীবন পরিবর্তনগুলো চোখে দেখা, এবং এই পরিবর্তনগুলো যাদের বোঝার তারা কিন্তু বুঝতে পারছে। এবং আমি চাই যে বাংলাদেশে আরও নৃত্যশিল্পীরা বড়দের নাচ শেখানো শুরু করুক, যেন সবাই আরও জায়গা পায় নিজেকে এক্সপ্রেস করার এবং নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার। একাকিত্বটা উপভোগ করার একটা কারণ হয়তো বা আমরা যখন অনেকের সাথে থাকি আমাদের ব্রেইন অনেক স্টিমুলেটেড থাকে, আমরা যখন একা থাকি আমাদের ব্রেইন আস্তে আস্তে শান্ত হওয়া শুরু করে, তখন আমাদের মাথায় নতুন ক্রিয়েটিভ আইডিয়াস আসা শুরু করে। এবং এই কারণে হয়তো অনেক শিল্পীরা একা থাকতে পছন্দ করেন, কারণ ওই যে একটা নতুন কোরিওগ্রাফির আইডিয়া মাথায় আসা, ওই যে একটা নতুন প্রোডাকশনের আইডিয়া মাথায় আসা, ওই মোমেন্টটা তো খুবই আনন্দের। তো ওই মোমেন্টটা হয়তো তারা খুঁজে পেতে চান, তাই একটু একা থাকতে চান। আমি অনেক সময় দেখেছি যে আমার কাছে কিন্তু সুন্দরই মনে হয়েছে। হ্যাঁ, আমি যখন দেখি আমার কাছে সুন্দর মনে হচ্ছে, কিন্তু তারা হয়তো শেয়ার করলো যে ছোটবেলায় তাদেরকে তারা ভালো নাচতো, কোথাও নাচ শিখতো, সেখান থেকে তাদেরকে নাচের নেওয়া হতো না, কারণ তারা মোটা, তারা নাচলে কোরিওগ্রাফিটা দেখতে খারাপ লাগবে। এবং এই ফ্রাস্ট্রেশন থেকে একসময় তারা নাচই ছেড়ে দিয়েছে, যে কতদিন আর শিখবো, আমার বন্ধুরা সবাই ভালো ভালো কাজ করছে, আমাকে তো নেওয়া হচ্ছে না। আমার খুবই কষ্ট লেগেছে ব্যাপারগুলো দেখে। এবং আমার প্রোডাকশনগুলো যদি আগে দেখে থাকেন দেখবেন যে খুবই মিনিমাল মেকআপ, খুবই মিনিমাল সাজগোজ, এবং অনেক প্রোডাকশন এমন হয়েছে যে আমি তাদেরকে কোনো মেকআপই অ্যালাউ করিনি। আমি তখন অনেকজনের মধ্যে অনেক ইনসিকিউরিটিস দেখেছি, যে না স্টেজে উঠে সবার সামনে নাচবো, একটু না সাজলে কেমন লাগে, একটু পার্লারে যেতে চাই, একটু ফাউন্ডেশন লাগাতে চাই। তাদেরকে এটা বুঝাতে আমার সময় লেগেছে। তারা যখন পরবর্তীতে তাদের ছবিগুলো দেখেছে, ভিডিওগুলো দেখেছে, দেখে রিয়ালাইজ করেছে যে তাদেরকে এত কিছু ছাড়াও কত সুন্দর লাগছে, তখন তারা অনেকে আমাদেরকে শেয়ার করেছে যে আপু আমার অনেক ইনসিকিউর লাগতো, আমি বাসা থেকেও এত কম মেকআপে কখনো বের হই না, সেখানে আমি মঞ্চে উঠে এত কম মেকআপে নেচে ফেললাম, আমাকে এত সুন্দর লাগলো দেখতে। তো আসলে সৌন্দর্যটা তো আসলে পার্সপেক্টিভের ব্যাপার এইটা। এবং তারও পাশাপাশি যে আপনি কি কাজ করছেন, কিভাবে ভাবছেন, সেটাও কিন্তু আপনার সৌন্দর্যের অংশ। তো আপনি যদি সুন্দর চিন্তা ভাবনা নিয়ে, যত্ন নিয়ে কোনো কাজ করেন, আপনাকে অবশ্যই সুন্দর লাগে। এই জন্যই হয়তো আমার সব স্টুডেন্টকে এত সুন্দর লাগে। নাচ তো আসলে অনেক ধরনের হয়। কিছু নাচ হয় কমার্শিয়াল এন্টারটেইনমেন্ট পারপাসে। আমরা যখন সিনেমায় নাচ দেখি, আইটেম সং দেখি, যে কোনো এন্টারটেইনিং নাচ, সেগুলোর যেমন প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে, আমারও ভালো লাগে, সেগুলোরও দর্শক আছে। পাশাপাশি মার্জিত নাচেরও প্রয়োজন আছে, যার ফিলোসফি আসলে অনেক ডিপ, সেই নাচেরও প্রয়োজন আছে। সেই
নাচেরও দর্শক আছে। নাচ নিয়ে আসলে কোন নাচ ভালো বা কোন নাচ খারাপ এই জায়গাটা আসলে বলার কোনো স্কোপ নেই, এবং এই নাচের প্রয়োজন আছে বা এই নাচের প্রয়োজন নেই সেই জায়গাটাও আসলে বলার কোনো জায়গা নেই। কিন্তু যে কোনো নৃত্যশিল্পী আসলে একটা ক্লাসিক্যাল ডান্স ফর্ম শিখলে সেটা ভেঙে কাজ করাটা খুব সহজ হয়, কারণ যে কোনো ক্লাসিক্যাল নাচের গ্রামারটা এত স্ট্রং এবং ফিলোসফি এথিক্স এত স্ট্রং যে এগুলো ভেঙে যে কোনো নাচ শেখা খুব সহজ। তাই আমি বলবো যে যারা আসলে নাচকে প্রফেশন হিসেবে নিতে চায় বা নাচ নিয়ে কাজ করতে চায় লং টার্মে, একদম বেসিকটা আসলে ঠিক করা খুব প্রয়োজন। কোভিডের ঠিক আগ দিয়ে আমি একটা ফেস্টিভ্যাল একটা প্রজেক্ট করতে আমি লন্ডনে গিয়েছিলাম। তো তখন আমি দেখলাম যে লন্ডনের রাস্তায় বাচ্চারা সহ বড়রা মিলে বড় করে ছবি আঁকছে, একটা ছবিতে চক দিয়ে সবাই পার্টিসিপেট করছে, এবং একই রাস্তার আরেক জায়গায় কিছু মানুষ লাইভ পেইন্টিং করছে, আরেকটা জায়গায় একটা লোক ছোট্ট একটা স্পিকার নিয়ে একটা মাইক্রোফোন নিয়ে খুব সুন্দর গান গাচ্ছে, এবং আশেপাশে সবাই ঘুরছে, গল্প করছে বিকালবেলা। তো ওই সময়টা দেখে আমার সাথে সাথে মনে হচ্ছে যে এরকম একটা জায়গা যদি আমি বিকালবেলা রবীন্দ্র সরোবরে গিয়ে এই পরিবেশটা পেতাম, রবীন্দ্র সরোবর বা হাতির ঝিলের মতো একটা জায়গায়, আমাদের দেশে তো শিল্পীর অভাব নেই, এরকম একটা জায়গা যদি আমাদের দেশে হতো যেখানে সবাই ভালো বেশি আসলে গান করছে, নাচ করছে বা ভালো লাগার জায়গা থেকে করছে, কোনো উদ্দেশ্য থেকে না। তো হ্যাঁ, এরকম এনভায়রনমেন্ট বাংলাদেশে আমি খুবই মিস করি। একটা ধারণা আছে যে আমরা একটা সময়ের পর আসলে নতুন কিছু শিখতে পারবো না, বা এই যে এত কাজের প্রেশার, ট্রাফিক সব মিলিয়ে কি আর নতুন করে আমাদের নতুন কোনো কমিটমেন্টে যাওয়া কি আমাদের জন্য পসিবল হবে কিনা। কিন্তু আমি বলবো যে কোনো কিছু শেখার কোনো বয়স নেই, সবাই যে সব শিখে সবটাতেই খুব ভালো করবে তা কিন্তু না, কিন্তু ভালো করব কি করব না সেটা বোঝার জন্য শুরু করতে হবে। না হলে ওই ফার্স্ট অ্যাটেম্পটটা না নিলে আমি আসলে বুঝতে পারবো না যে এটা আমার জন্য কিনা। আমাদের কিন্তু প্রচুর শিক্ষার্থী 3-4 মাস শেখার পর আর বলে যে আমার শরীরে কুলাচ্ছে না, আমার টাইমে কুলাচ্ছে না, উইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন। আমার ভালো লাগছে না, আমি ভেবেছিলাম আমার ভালো লাগবে কিন্তু ভালো লাগছে না, উইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন। অন্য কিছু ট্রাই করতে পারে, অন্য কিছু ভালো লাগতে পারে। কিন্তু আমি সবাইকে বলবো যে ছোটবেলায় শেখার ইচ্ছা ছিল, খুব গিটার শেখার ইচ্ছা ছিল, বাবা পারমিশন দেয়নি, ছেলে নষ্ট হয়ে যাবে। ছবি আঁকতে ইচ্ছা ছিল, দাদি বলেছে ছবি আঁকা পাপ। এই জায়গাগুলো, এই অপূর্ণ স্বপ্নগুলো আসলে পূরণ করতে হবে, কারণ আমাদের জীবন তো এন্ড অফ দ্য ডে অনেক ছোট, তাই না? তো আমরা যে একটা অপূর্ণ ইচ্ছা নিয়ে চলে যাব, ক্ষতি তো আমাদের নিজেদেরই। আমার স্টুডেন্টরা এত হাজার হাজার মানুষকে ইন্সপায়ার করেছে, সবাই ওদেরকে বলে যে ওদের নাচ দেখে ওরা এটা শেখা শুরু করেছে, ওটা শেখা শুরু করেছে, এবং এই আমার স্টুডেন্টরা কিন্তু প্রত্যেকে নিজের জায়গা থেকে সোসাইটিকে ইনফ্লুয়েন্স করে যাচ্ছে। তাদের দেখে তাদের অফিসের কলিগরা ইন্সপায়ার হচ্ছে, ইউনিভার্সিটির জুনিয়ররা ইন্সপায়ার হচ্ছে, তার বাচ্চা বলছে মা আমিও তোমার মতো নাচ শিখবো, যে বাচ্চার হয়তো ইচ্ছাই ছিল না যে সে নাচ শিখবে। এই যে আমরা হাজার হাজার লাখ লাখ মানুষকে আসলে ইন্সপায়ার করতে পারছি, আমার মনে হয় সেটা আমাদের সবচেয়ে বড় অর্জন। আমার হাজব্যান্ডের সাথে কিন্তু আমার সালসা ক্লাসে পরিচয়, অ্যান্ড নাও উই আর ম্যারিড। ভালো সম্পর্কের জায়গা, একটা ভালো কমিউনিটির জায়গা, এবং আমরা তো অনেক সময় মনে করি যে ছোটোবেলার পর আমাদের নতুন বন্ধু হয় না, তো নতুন কিছু শিখতে গেলে কিন্তু নতুন মানুষের সাথেও পরিচয় হয়, এবং নতুন মানুষের সাথে পরিচয় মানে নতুন বন্ধুত্ব, আরও ভালো সময়। তো সব দিক থেকেই আসলে আমার মনে হয় যে নাচটা আসলে আমাদের জীবনে ভালো থাকার জন্য, এবং এটা সায়েন্টিফিক্যালিও আসলে প্রুভড, ভালো থাকার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হলো নাচ। তো কেন এটা আমাদের জীবনের লাইফস্টাইলের অংশ আমরা করছি না আর কি।
অবশ্যই এই জায়গাটা আমাদের কাজ করার আছে, এবং আমি বলবো যে এখন কিন্তু অনেক এক্সপেরিমেন্টাল কাজ রিসেন্ট ইয়ার্সে শুরু হয়েছে। বাংলাদেশি নৃত্যশিল্পীদের কাছে আগে এক্সপোজার কম ছিল, এখন এক্সপোজার বেড়েছে। আমরা বাইরের দেশের অনেক কাজ দেখতে পাচ্ছি, এবং নাচকে কতভাবে আসলে বিভিন্ন মাধ্যমে ব্যবহার করা যায় এই আইডিয়াগুলো কিন্তু আমরা শিখছি, এবং অনেক সুন্দর সুন্দর এক্সপেরিমেন্টাল কাজ শুরু হয়েছে। একটু সাহস করে অ্যাটেম্প্ট করতে হবে। নৃত্যশিল্পীরা আসলে অনেক ভালো কাজ করতে চায়, কিন্তু ওই যে একটু পৃষ্ঠপোষকতার অভাব, একটু ডিরেক্টরদেরও একটু সাহস করা, স্পন্সরদেরও একটু সাহস করা। যে কোনো ভালো কাজ আমি নিজেও করতে চাই, এবং অন্যরা, সেটা আমার স্টুডেন্ট হোক বা আমার কন্টেম্পোরারি ডান্সার্সরা হোক বা আমার জুনিয়র ডান্সার্সরা হোক, তারা যদি করতে চায় আমি অবশ্যই আমার সাধ্যমতো তাদেরকে সহযোগিতা করতে চাই। এবার আমি শুনেছি আমার সাথে ওয়ারফেজও 21 পদক পেয়েছে, এবং এটা খুবই খুবই এক্সাইটিং একটা নিউজ, কারণ আমার কাছে মনে হয়েছে যে এবারের লিস্টটা খুবই ইউনিক একটা লিস্ট, এবং খুবই প্রতি বছর আমরা যেভাবে দেখে আসি তার বাইরে আসলে এবারের সিদ্ধান্তগুলো হয়েছে। হ্যাঁ, আমার শুনে খুবই ভালো লেগেছে। আমি হিউজ ফ্যান অফ দ্যাম। পাবলিক প্ল্যাটফর্মে কারো নাম আসলে তাকে নিয়ে সমালোচনা হয়নি, আমি এরকম আসলে আগে কখনো দেখিনি। সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে আপনি কাউকে চেনেন না চেনেন, তাকে ভালো লাগুক না লাগুক, তাকে নিয়ে একটি খারাপ মন্তব্য করতে আসলে জাস্ট 2 মিনিটের ব্যাপার। তো হ্যাঁ, আমি আসলে সব এখনো দেখতে পাইনি, বা আমি সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ না বলে সরাসরি এগুলো দেখতে পাইনি, কিন্তু আমার স্টুডেন্টরা দেখেছে, তারা খুবই কষ্ট পেয়েছে। তারা আমাকে জানিয়েছে যে আপু এরকম বলছে, ও ওরকম বলছে। তাদের কষ্ট লাগার জায়গাটা আসলে আমি রিলেট করতে পারছি, এবং এটা খুব রিলেটেবল একটা জায়গা। আমাদের দেশে অনেক গুণী শিল্পীরা আছেন, অনেক গুরুজনরা আছেন, বিশেষ করে লুবনা মারিয়াম, যাদের এই পদক এখন কেন আরও 20 বছর আগে পাওয়া উচিত ছিল, এবং তারা এত বছর ধরে প্রতি বছর কেন পাচ্ছেন না সেটা নিয়ে প্রতি বছরই আমরা আসলে আক্ষেপ করছি। হ্যাঁ, আমি চাই যে আমার প্রত্যেকটি গুরুজন যেন তাদের প্রাপ্য সম্মানটি বেঁচে থাকতে দেখে যেতে পারে। এটা আমার একটা চাওয়া। আমাদের দেশে শিল্পীদের জন্য আসলে কাজ করাটা কখনোই খুব যে সহজ ছিল তা না। আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি যে খুব যে সরকারি বা বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতা পায় তা না। আমরা এরকম অনেক হয়েছে যে অনেক ফেস্টিভ্যালে গিয়েছি, সেখানে দেখেছি যে অন্যান্য ডান্স ট্রুপকে বিভিন্ন প্রাইভেট কোম্পানি স্পন্সর জার্সি দিয়ে টিকিট কেটে পাঠিয়েছে। সেখানে আমাদের দেশে অনেক শিল্পী ভালো ফেস্টিভ্যালের সুযোগ পেয়ে যেতে পারে না, কারণ টিকিটটা কাটতে পারছে না। আমি চাই যে সরকারই আসুক, সেই সরকার যেন শিল্পীদেরকে সম্মান দেয়, শিল্পীদেরকে নিরাপত্তা দেয়, এবং শিল্পীদেরকে পৃষ্ঠপোষকতা দান করে। শিল্প আমাদের সংস্কৃতি হলো আমাদের পরিচয়, আমাদের আইডেন্টিটি। সেটা ভুলে গিয়ে আসলে অন্য কিছু করে আসলে নিজের দেশকে আগানো যাবে না। সবার আগে আমাদের নিজেদের পরিচয়, আমাদের আইডেন্টিটি বিশ্বের সামনে তুলে ধরতে হবে।